রামপুর নামক একটা ছোট্ট গ্রামে নিতাই আর তার বউ আর তাদের একটা ছেলে বসবাস করত। নিতাইয়ের ছেলে গোবিন্দ খুব মূর্খ ছিল আর বোকাও ছিল। সে কোনো কাজবাজ করতো না, শুধু ঘরে থেকে থেকে খাওয়া দাওয়া করত আর আরাম করত। গোবিন্দর বাবা মা গোবিন্দকে নিয়ে খুব চিন্তায় থাকতো। তাকে কোনো কাজবাজ করতে বলতো, কিন্তু সে কোনো কাজবাজ করতোই না আর কোনো কাজবাজ জানতোও না। গোবিন্দর 20 বছর বয়স হয়ে গেল, এখনো কোনো কাজবাজও করছে না, ও ঘর থেকে বাইরেও বেরাচ্ছে না। তুমি বরং এক কাজ করো, ওর বিয়ে দিয়ে দাও। হয়তো দেখা যাবে বউ আসলে ওর কপাল খুলে যাবে। তুমি ঠিক বলেছো সুজাতা, আমি এর জন্যে কোনো একটা ভালো মেয়ে দেখে এর বিয়ে দিয়ে দেব। এমন কোনো মেয়ে দেখতে হবে যে মেয়েটা শিক্ষিত হবে আর একটু চালাক হবে। এ তো বোকা, এর দ্বারা কিচ্ছু হবে না। আমিও এটাই ভাবছিলাম, যদি এর বউ এর থেকে একটু চালাক হয় তাহলে ভালোই হবে। না হলে এ যা বোকা, যে কেউ বোকা বানিয়ে দেবে। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি একটা কোনো ভালো মেয়ে দেখে এর বিয়ে দিয়ে দাও। কিছুদিন পরে নিতাই তার বোকা ছেলের বিয়ে দিয়ে দেয়। গোবিন্দর বউ নিজের সঙ্গে করে বাপের বাড়ি থেকে কিছু গয়না এনেছিল। সেই সব বিক্রি করে গোবিন্দর সংসার চলে যাচ্ছিল। কিন্তু কিছুদিন চলার পরে ঘরের সমস্ত জিনিসপত্র শেষ হয়ে গেল। গোবিন্দর বউ বুঝতে পেরেছিল যে এ মূর্খ, একে কেউ কাজবাজ দেবে না। তাই সে বলল, আমি এতদিন আপনার সামনে কিচ্ছুই বলিনি, কেননা আমি আপনাকে সম্মান করি। আপনি এই ঘরের বড়, কিন্তু এখন আমি অসহায় হয়ে পড়েছি। এইভাবে সংসার চলে না। ঘরে তো খাবার জন্য কিছুই নেই। ভাবছিলাম ঘরের কথা ঘরেই থাক, কিন্তু এখন আমি কি করব? কত সময় এরকমভাবে চলবে? আপনি আপনার এই মূর্খ ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন। ও আমার জীবনটাই শেষ করে দিল। কিছুই করে না, সব সময় শুয়ে পড়ে থাকে। ও তোমার স্বামী, তুমি ওর সম্বন্ধে এরকম কিভাবে বলতে পারো বৌমা? বউ সবসময় স্বামীর সম্মানই চায়, তাকে সম্মান করে। ওর ভিতরে স্বামী হওয়ার যোগ্যতাটা তো থাকা দরকার, তাহলেই তো আমি স্বামী হিসেবে সম্মান করব। যে মানুষটা তার পরিবারের খরচা চালাতে পারে না, তার সম্মান কে করবে? সম্মান সেই পায় যে 2 পয়সা ইনকাম করে আসে, ঘরে বসে বসে আর শুয়ে শুয়ে থাকা মানুষের নয়। আরে মা, তুমি এত রেগে যাচ্ছ কেন? তুমি এক কাজ করো, তুমি গোবিন্দকে বোঝাও যাতে ও কোনো কাজবাজ করে। আমি ওকে কি বলবো? ওকে তো বলে বলে আমি পাগল হয়ে গেছি। ও আমার একটাও কথা শোনে না, সারাদিন শুধু বাচ্চাদের মতো খেলা করতে থাকে। আপনিই কিছু বলুন ওকে। পরের দিন গোবিন্দর বাবা গোবিন্দকে বলে, বাবা, তুই যদি কোনো কাজবাজ না করিস তাহলে তোর সংসার চলবে কি করে? তোর বউ তোর জন্যে সারাদিন চিন্তা করতে থাকে। বাবা, তুই এক কাজ কর, তুই যেখান থেকে হোক কিছু জ্ঞান অর্জন কর। তুই বাইরে যা, তুই বাইরে গিয়ে কিছুদিন ঘোর, তাহলেই তোর কিছু জ্ঞান অর্জন হয়ে যাবে। আর এই নে কিছু টাকা পয়সা, রাস্তায় তোর কাজে লাগবে। বাবার কথা শুনে গোবিন্দ জ্ঞানী ব্যক্তি কে আছে তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিছুদিন হাঁটার পরে সে দেখল রাস্তার পাশে একজন সাধু বসে আছে। তাকে দেখে গোবিন্দর মনে হলো যে ই খুব জ্ঞানী মানুষ হবে। কাছে গিয়ে সাধুকে প্রণাম করে সে বলল, সাধু বাবা, আমি শুনেছি যে আপনি খুব জ্ঞানী, আপনি মানুষকে জ্ঞান দান করেন। আমি কিছুদিন ধরে একজন জ্ঞানী মানুষকে খুঁজে বেড়াচ্ছিলাম, তারপর লোকজন আপনার কথা বলল। তাই বলছি সাধু বাবা, আমাকে কিছু জ্ঞান দান করুন। আমি খুব কষ্টে দিন যাপন করছি সাধু বাবা। বৎস, বিনা জ্ঞান অর্জন করে মানুষের তো কষ্টই হবে। আমি তোমাকে অবশ্যই জ্ঞান দেব, কিন্তু আমি তো বিনামূল্যে কাউকে জ্ঞান দেই না। আমার কাছ থেকে জ্ঞান নেওয়ার জন্যে তোমাকে আমাকে কিছু পয়সা দিতে হবে। সাধু বাবা, আপনি জ্ঞান দেওয়ার জন্য কত নেবেন? একটা জ্ঞান দেওয়ার জন্যে 1 টাকা নেব। গোবিন্দ সাধু বাবাকে 4 টাকা দিল, আর এদিকে তার কাছে বাঁচল মাত্র 3 টাকা। সাধু বাবা বলল, তুমি আমাকে 4 টাকা দিয়েছ, তার জন্যে আমি তোমাকে 4টি জ্ঞানের কথা বলবো। ভালো করে মন দিয়ে শোনো। প্রথম জ্ঞান এটাই যে
কোনো কথা যদি 5 জনে মিলে বলে তাহলে সেটাকে সবসময় সঠিক বলে মনে করতে হবে। আর দ্বিতীয় জ্ঞান এই যে ধনসম্পত্তি পাওয়ার পরে এই কথা কাউকে বলতে নেই। আর তৃতীয় জ্ঞান এই যে বউকে কখনো সত্যি কথা বলতে নেই। 4 নম্বর জ্ঞান এই যে নিজের গুরুদেব বা রাজা এদেরকে সবসময় সত্যি কথা বলতে হয়। এই 4টে জ্ঞানের কথাকে ভালো করে মনে করে নিয়ে গোবিন্দ ঘরের দিকে চলতে থাকে। রাস্তায় যেতে যেতে সে দেখল রাস্তার পাশে কিছু লোক ভিড় করে আছে। সে কাছে গিয়ে দেখল যে একজন ভিখারি মারা গিয়েছে। কেউ তাকে ওখান থেকে সরিয়ে নিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার চেষ্টাই করছে না। ভাই, তুমি তো নজওয়ান, ভালো শক্তি সামর্থ্য আছে বলে মনে হচ্ছে, তো এই লাশটাকে উঠিয়ে নিয়ে কোনো একটা জায়গায় গিয়ে ফেলে এসো না ভাই। আমি এই লাশটাকে কেন ফেলতে যাব? এ আমার কোনো আত্মীয় তো না, আর একে তো আমি চিনি না, জানি না, কেন আমি এই লাশটাকে ফেলতে যাব? তখন সবাই মিলে তাকে খুব অনুরোধ করে লাশটাকে ফেলে আসার জন্য। এই সময় গোবিন্দর সাধু বাবার প্রথম জ্ঞানের কথা মনে পড়ে গেল যে সাধু বাবা বলেছিল 5 জনে যেটা বলবে সেটাকে সত্যি বলে সবসময় মনে করতে হবে। আর এখানে তো 5 জনের থেকেও বেশি লোক আছে। তখন গোবিন্দ সেই লাশটাকে কাঁধে নিয়ে চলতে শুরু করলো। আর গ্রামের বাইরে একটা ফাঁকা জায়গায় এনে লাশটাকে ফেলে দিল। তখন সে দেখতে পেল যে ভিখারির ময়লা কাপড়ের ভিতর থেকে কিছু সোনার টাকা বেরিয়ে এসেছে। তখন সে সমস্ত সোনার টাকা এক জায়গায় করে নিজের পকেটে ঢুকিয়ে নিল আর চুপচাপ সেখান থেকে ঘরের দিকে রওনা দিল। কি জ্ঞান শিখে এসেছো আমাকে একটু বলো, যদি আমারও কোনো কাজে লাগে। জ্ঞান তো আমি শিখে এসেছি, কিন্তু এ কথা আমি কাউকে বলতে পারবো না, কেননা জ্ঞান শিখতে গেলে তো টাকা লাগে, বিনামূল্যে জ্ঞান পাওয়া যায় না। তুমি এসব কি আজে বাজে বকছো? এতদিন বাইরে ঘোরার পরেও এইরকম বকামো কথা বলছো? গোবিন্দ সে তার বউকে কোনো জ্ঞানের কথা বলল না। আর ভিখারির পকেট থেকে যে সোনার টাকা পেয়েছিল সেটাও কাউকে বলল না। এখন গোবিন্দর কাছে অনেক টাকা পয়সা ছিল। গোবিন্দ হাইফাইভাবে চলাফেরা শুরু করেছিল। একটা ভালো ঘর বানিয়ে ফেললো গোবিন্দ। আশেপাশের লোকের হিংসা হতে লাগলো। একদিন গোবিন্দর প্রতিবেশী তার স্বামীকে বলল, যাকে লোকে পাগল পাগল বলে বেড়াতো সে এখন কত টাকার মালিক, আর এক তুমি সারাদিন এদিক ওদিক সেদিক ঘুরে ঘুরে কাজ করে ঘরে মাত্র 2 টাকা নিয়ে আসো। ওই পাগলকে দেখে শেখো কিভাবে টাকা রোজগার করতে হয়। মেলা ফ্যাচ করো না তো। আমি ওই পাগলের থেকে কি শিখবো? ওর যা ভাগ্যে আছে সেটাই ও পাচ্ছে, আর আমার যা ভাগ্যে আছে আমি তো তাই পাচ্ছি। তুমি সারা জীবন ভাগ্যর জন্যই কাঁদতে থাকো। দুনিয়া কত এগিয়ে গেছে, আর তুমি ভাগ্য নিয়েই পড়ে আছো। আমি কাল গোবিন্দর বাড়িতে যাব, কিভাবে ও বড়লোক হলো সেই রহস্যটা জানতে। পরের দিন গোবিন্দর ঘরে এলো। এসে তার বউকে বলল, আরে ও দিদি, তোমার স্বামী কি কাজ করে গো, যে তোমরা এত এসে আরামে জীবন কাটাচ্ছ? সারা গ্রামের লোক তোমাদের নিয়ে কথা বলে যে এই একটা পাগল ছেলে এত কম দিনে কোটিপতি হলো কি করে। হ্যাঁ, এটা তো আমি জিজ্ঞাসাই করিনি যে ও কী কাজ করে। সারাদিন তো ঘরেই বসে থাকে দেখি। আরে বাবা, ঘরে থেকে কী বা কাজ হয়? তুমি ওকে জিজ্ঞাসা করতে পারো যে ও কী কাজ করে। যদি ও বউয়ের কাছ থেকে কোনো কথা গোপন করে তাহলে বুঝতে হবে ও কোনো খারাপ কাজ করে টাকা ইনকাম করছে। যদি তোমার স্বামী তোমাকে সত্যিই ভালোবাসে তাহলে ও কোথা থেকে টাকা ইনকাম করছে তোমাকে অবশ্যই বলবে। তুমি ঠিক বলেছো বোন, আমার যেন ওর ওপরে সন্দেহ হচ্ছে। ও কোনো খারাপ কাজ করে পয়সা ইনকাম করছে না তো? কোথাও চুরি ডাকাতি করছে না তো? আমি আজকেরই ওকে জিজ্ঞাসা করব। রাত্রেবেলা গোবিন্দ যখন ঘরে আসে তখন তার বউ তাকে বলল, তুমি কি কাজ করো গো? এখনো পর্যন্ত কই আমাকে তো বললে না। তুমি কখনো জিজ্ঞাসাই করনি, সেই জন্যে আমি তোমাকে বলাটা ঠিক মনে করিনি। আর তুমি জেনেও বা কী করবে? তুমি যা চাও তোমার চাওয়ার আগেই তো তুমি সব পেয়ে যাচ্ছ। যদি তোমার কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলো, আমি সেই অসুবিধার সমাধান করে দেব। আমার কোনো সমস্যা নেই, তুমি কি কাজ করো না করো। আমার শুধু ভয় হয় যে তুমি কোনো খারাপ কাজ করছো না তো। আরে আমি কেন উল্টো পাল্টাভাবে পয়সা ইনকাম করতে যাব? আমি খুব কষ্ট করে পয়সা ইনকাম করি, মাথার ঘাম পায়ে ফেলে পয়সা ইনকাম করি। আমি তো তোমাকে কখনো কোনো কষ্ট করতে দেখিনি।
সারাদিন তো ঘরে শুয়ে পড়েই থাকো, তাহলে তুমি রোজগারটাই বা কখন করো? সত্যি সত্যি বলো, নাহলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব, তখন থেকো তুমি একা একা। গোবিন্দ ভাবে ঠিক আছে, না হয় একেই বলে দেই। কিন্তু ঠিক তখনই সাধু বাবার কথা মনে পড়ে যে কখনো বউকে সত্যি কথা বলতে নেই, এই জন্যে সে তার বউয়ের কাছে মিথ্যা কথা বলল। আসলে হয়েছে কি, আমি বাজার থেকে 1 কেজি দেশি ঘি কিনে এনেছিলাম, আর সেই ঘি রাত্রি 12টার সময় একদমে খেয়ে নিয়েছি। সেই ঘি খাওয়ার পরে আমার অনেক টাকা পয়সা চলে এসেছে। গোবিন্দর স্ত্রী পরের দিন পাশের বাড়ির বউটাকে ডেকে বলে, আমার স্বামী কোনো খারাপ কাজ করে না, আমাদের টাকা পয়সা হওয়ার একটাই রহস্য হচ্ছে কি যে দেশি ঘি। এ দেশি ঘি? হ্যাঁ, দেশি ঘি। যদি কেউ একদমে 1 কেজি ঘি রাত 12টার সময় খেয়ে নেয়, তাহলে তারা অনেক ধন সম্পত্তির মালিক হয়। এই কথা তুমি কাউকে বলবে না, তুমি আমার বান্ধবীর মতো, তাই আমি তোমাকে বিশ্বাস করে বললাম। এই কথা শুনে প্রতিবেশী খুব খুশি হয়, কেননা বড়লোক হওয়ার রহস্যটা সে জেনে গিয়েছিল। সে তাড়াতাড়ি গিয়ে তার স্বামীকে বলল, গোবিন্দর বড়লোক হওয়ার রহস্য জেনে গেছি, তুমি তাড়াতাড়ি বাজারে গিয়ে 1 কেজি দেশি ঘি কিনে নিয়ে আসো। একবার তো আমাকে বলো যে বড়লোক হওয়ার পিছনের রহস্যটাই বাকি, আর এই দেশি ঘির সঙ্গে ধন দৌলত টাকা পয়সার সম্পর্কটাই বাকি। আরে শোনো, আমাকে গোবিন্দর বউ বলেছে যে কোনো লোক রাত 12টার সময় উঠে 1 কেজি দেশি ঘি একদমে খেয়ে নিলেই নাকি সে ধন সম্পত্তির মালিক হয়। আরে এসব কথা তুমি কি বোকার মতো বলছো? আমি তো এরকম কথা কখনো শুনিনি। আরে এই কথা যদি সবাই জানতো তাহলে সবাই বড়লোক হয়ে যেত, কেউ কি আর গরিব থাকতো? এ কথা কেউ জানে না, আমি খুব কষ্ট করে গোবিন্দর বউয়ের কাছ থেকে শুনে এসেছি। তুমি কি সারাদিন এখানে বসে থাকবে নাকি? যাও বাজারে যাও, গিয়ে 1 কেজি ঘি কিনে আনো। প্রতিবেশীর স্বামী বাজারে গিয়ে 1 কেজি দেশি ঘি কিনে আনে। তারপরে দুজনে রাত 12টা বাজার জন্যে অপেক্ষা করতে থাকে। যখন ঠিক 12টা বাজলো, তখন প্রতিবেশী তার স্বামীকে 1 কেজি ঘি খাইয়ে দেয়। আর সেই ঘি খাওয়ার পরে তার পেটে খুব ব্যথা করতে থাকে, আর পেট ব্যথা এত জোরে জোরে হয়, এত জোরে জোরে হতে থাকে যে পেট ব্যথার জন্যে সে ছটফট করতে থাকে। শেষমেশ প্রতিবেশীর স্বামী মারা গেল। প্রতিবেশী রাজার কাছে গিয়ে গোবিন্দের নামে নালিশ জানালো। মহারাজ মহারাজ, আমি শেষ হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম। আরে কি হয়েছে সেটা তো বলবে, না শুধু কাঁদতেই থাকবে? মহারাজ, আমার স্বামী মারা গিয়েছে। ও 1 কেজি দেশি ঘি খেয়ে নিয়েছিল, আর তারপরে পেট ব্যথায় ছটকাতে ছটকাতে মারা গেল। আরে এসব কি উল্টোপাল্টা কথা বলছো? যদি কোনো মানুষ 1 কেজি দেশি ঘি খায় তাহলে সে তো মরেই যাবে, সে কি বেঁচে থাকবে নাকি? তোমার স্বামী পাগল ছিল না তো? না না মহারাজ, আমার স্বামী পাগল ছিল না, পাগল তো ওই গোবিন্দ। ও আমাকে বলেছিল নাকি রাত 12টার সময় 1 কেজি ঘি এক নিঃশ্বাসে খেলে অনেক টাকা সম্পত্তির মালিক হওয়া যায়। তাই আমি আমার স্বামীকে রাত 12টার সময় এক নিঃশ্বাসে 1 কেজি ঘি খাইয়ে দিয়েছিলাম। তখন রাজামশাই গোবিন্দকে ডাকালো এবং সমস্ত কথা বোঝার চেষ্টা করলো। কিরে গোবিন্দ, তুই কি লোকজনকে পাগল মনে করিস নাকি, যে 1 কেজি ঘিয়ের কথা বলে মানুষকে মেরে ফেলে দিচ্ছিস? টাকা পয়সা ধনসম্পত্তি পাওয়ার লোভে এর স্বামী 1 কেজি ঘি খেয়ে নিয়েছে, আর সেই ঘি খাওয়ার পরে এর স্বামী মারা গিয়েছে। এর জন্যে তোকে খুব কঠিন শাস্তি পেতে হবে। তখন গোবিন্দর সাধু বাবার কথা মনে চলে আসলো যে নিজের গুরুদেব আর রাজাকে কখনো মিথ্যা কথা বলতে নেই। তখন সে রাজামশাইকে বলল, মহারাজ, এতে আমার কোনো দোষ নেই। আমি একজন সাধু বাবাকে 4 টাকা দিয়ে 4টি জ্ঞানের কথা শিখেছিলাম। উনি বলেছিল যে 5 জনে যদি কোনো কথা বলে তাহলে সেটাকে সত্যি বলে মনে করবে, আর নিজের বউকে কখনো সত্যি কথা বলবে না। আর রাজামশাই আর নিজের গুরুদেবকে সবসময় সত্যি কথা বলতে হয়। আমার বউ আমার কাছে ধনসম্পত্তি এত কেন হয়েছে সেই রহস্যটা জানতে চেয়েছিল, তাই আমি তাকে মিথ্যা কথা বলেছিলাম যে দেশি ঘি খেয়ে ধনসম্পত্তির মালিক হয়েছি। তাই সেই কথা হয়তো ও একে বলে থাকবে হয়তো। রাজা গোবিন্দর কাছে সত্য কথা শুনে খুব খুশি হয়ে যায়, আর গোবিন্দকে অনেক উপহার দিয়ে সেখান থেকে বিদায় দেয়।